প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমি মাস্টার্সের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকুলসের যে ক্লাসগুলো চলছিল তারই 74 ক্লাসটি নিব। আজকে মূলত প্রোটিনের যে সলিবিলিটি আর সল্টিং ইন এবং সল্টিং আউট ইফেক্টস যেটা এবং ডায়ালাইসিস সে সম্পর্কে পড়াবো। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখে নিই সলিবিলিটি অফ প্রোটিনস। আসলে সকল ধরনের প্রোটিন সলিবল হয় না। তোমরা দেখেছো প্রোটিন তার স্ট্রাকচারের দিক থেকে এক এক প্রোটিন এক এক রকম। সেটাই বলা হয়েছে যে প্রোটিন যেগুলো ফাইব্রিলার বা স্ট্রাকচারাল যে প্রোটিনগুলো সেগুলো মূলত ইনসলিউবল, কিন্তু গ্লোবিউলার যে প্রোটিনগুলো সেগুলো অনেক বেশি সলিউবল। আচ্ছা, এখন আমরা দেখি একটু সল্টিং ইন এবং সল্টিং আউট ইফেক্টটা কি। মূলত সল্টিং ইন মানে হচ্ছে সলিবিলিটি বাড়া, আর সল্টিং আউট মানে হচ্ছে সলিবিলিটি কমা বা প্রেসিপিটেট করা প্রোটিনের। তাহলে সল্টিং ইন ইফেক্ট হচ্ছে আয়ন্স শিল্ড চার্জেস এন্ড ডিক্রিজেস প্রোটিন ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশন যখন কমে যায় তখন সলিবিলিটি ইনক্রিজ করে। সল্টিং আউট ইফেক্ট, আয়ন্স টেক্স অল ওয়াটার, সলিবিলিটি ডিক্রিজ, যেটা বললাম আর কি। এখন এই যে সল্টিং আউট ইফেক্ট, এই ক্ষেত্রে আমরা সল্টিং আউট মানে প্রোটিনের প্রেসিপিটেশনটা কিভাবে ফেলবো। প্রোটিনের প্রেসিপিটেশনটা ফেলার জন্য অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হয়, যেটা দিয়ে আসলে প্রোটিনের প্রেসিপিটেট ফেলা যায়। তাহলে এই যে অ্যামোনিয়াম সালফেট, এটা আমরা কেন ইউজ করব? মূলত অ্যামোনিয়াম সালফেট ইউজ করা হয় কারণ অ্যামোনিয়াম সালফেট হচ্ছে চিপ, খুবই ইফেক্টিভ এবং ডাজ নট ডিস্টার্ব স্ট্রাকচার। এটা প্রোটিনের যে প্রেসিপিটেট ফেলবে মানে অদক্ষেপ আর কি, সেটা প্রোটিনের স্ট্রাকচারকে নষ্ট করবে না। রিলেটিভ ফ্রিডম ফ্রম টেম্পারেচার ইফেক্ট, এটা টেম্পারেচার ইফেক্ট থেকেও টেম্পারেচার দ্বারা অত এফেক্টেড হয় না। আর অ্যামোনিয়াম সালফেটটা খুবই সলিউবল। এই সকল কারণে অ্যামোনিয়াম সালফেটটা আমরা প্রোটিনের প্রেসিপিটেশন ফেলার জন্য ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার একটু ডিটেল দেখি আমরা যে এই যে সলিবিলিটিস, যে প্রোটিনের সলিবিলিটিস আসলে তাহলে দুই ধরনের আমরা দেখলাম, সল্টিং ইন আর সল্টিং আউট। সল্টিং ইন কি? addition of salt at low ionic strength can increase solubility of a protein by neutralizing charges, মানে চার্জ নিউট্রালাইজ হয়ে on the surface of the protein, প্রোটিনের সারফেসের চার্জ অন্য সল্ট দ্বারা নিউট্রালাইজ হয়ে প্রোটিন ভেঙে সেটা কি হয়ে যায়, রিডিউসিং দ্য অর্ডারড ওয়াটার অ্যারাউন্ড দ্য প্রোটিন এন্ড ইনক্রিজ এন্ট্রপি অফ দ্য সিস্টেম। সিস্টেমের এন্ট্রপিটা ইনক্রিজ হয়ে প্রোটিনটা সলিউবল হয় বা সলিবিলিটি ইনক্রিজ করে। আর সল্টিং আউট হচ্ছে if the concentration of neutral salts is at a high level in many instances the protein precipitates, মানে অনেক ক্ষেত্রে প্রোটিনটা কি হয়ে যায়, মানে অন্য একটা সল্ট যদি অ্যাড করা হয় তাহলে প্রোটিনটা প্রেসিপিটেট বা প্রোটিনের অধক্ষেপ পড়ে যায়। This phenomenon apparently results because the excess ion, ওই যে আয়ন যে অন্য সল্ট অ্যাড করা হলো, সেই excess ion compete with proteins for the solvent. The decrease in solvationটা তখন ডিক্রিজ করে এবং neutralization of the repulsive forces allows the proteins to aggregate, প্রোটিন তখন এগ্রিগেট করে ফেলে এবং প্রেসিপিটেট ফেলে। এই ইফেক্টটাই হচ্ছে আসলে সল্টিং আউট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সল্টিং ইন ইফেক্ট কি এবং সল্টিং আউট ইফেক্ট কি। The effect of salt on different proteins may differ. Certain proteins precipitate from solution under condition in which or others remain quite soluble, যেটা আর কি বলা হলো সব ধরনের সলিউশন বা সব ধরনের প্রোটিনই আসলে সলিউবল হবে এরকম না। Once the protein is precipitate, যদি প্রোটিন প্রেসিপিটেট ফেলে, can separate by centrifugation, সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে এই প্রোটিনটাকে সেপারেট করে সেটা পিলেট ফর্মেও কিন্তু ইয়ে করা যায়, পরিণত করা যায়। আবার ওই যে অদক্ষেপ পড়লো সেটাকে আবার রিডিজলভ করা যায় ইন বাফার দ্বারা ফার্দার পিউরিফিকেশনের জন্য। এখন এখান থেকে একটা জিনিস কোশ্চেন, সেটা তোমাদের জন্য থাকবে, তোমরা একটু চিন্তা করবা, হুইচ প্রোটিন উইল পিপিটি ফার্স্ট, কোন প্রোটিনটা আসলে প্রথম পিপিটি ফেলবে, হাইড্রোফোবিক নাকি হাইড্রোফিলিক? আচ্ছা, এখন দেখো solubility of a globulin type protein close to its isoelectric point, এখানে একটা দেখানো হয়েছে যে যদি গ্লোবিউলার প্রোটিন হয় তাহলে সেটার
যে আইসোইলেকট্রিক পয়েন্ট অনুযায়ী তার হওয়ার এগ্রিগেট করার বা তাদের আয়ন আয়ন রিপালস করার প্রবণতাটা কেমন খেয়াল করে দেখো। এখানে সলিবিলিটি কি হচ্ছে, বাড়ছে, এদিকে আবার আস্তে আস্তে কমছে, আবার বাড়ছে। তাহলে যখন আইসোইলেকট্রিক পয়েন্ট পিএইচ লেভেল থেকে কম থাকছে তখন রিপালসিভ ফোর্স বেশি। এখানে আবার যদি পজিটিভ পজিটিভ চার্জ হয় তাহলে পিএইচ এটা কম হবে, তখন রিপালশন বেশি। কিন্তু যদি পিএইচ আর আইসোইলেকট্রিক পয়েন্টটা ইকুইভ্যালেন্ট হয় দেন তাদের মধ্যে কিন্তু একটা কি আকর্ষণ কাজ করছে, তারা কাছে আসছে এবং এখানে এগ্রিগেট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে গ্লোবিউলার টাইপ প্রোটিনের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো আমরা ডায়ালাইসিস কি সেটি দেখব। তোমরা ডায়ালাইসিস সম্পর্কে পূর্বে ক্লাসে পড়ে এসেছো। ডায়ালাইসিস হচ্ছে যে কোনো সেমি পারমিয়াবল মেমব্রেনের ভেতর দিয়ে দ্রব পদার্থ যদি পাস করতে পারে। দেখো, প্যাসেজ অফ সলিউটস থ্রো এ সেমি পারমিয়াবল মেমব্রেন। তো এই যে ডায়ালাইসিস, এটা এর ক্ষেত্রে যে সেমি পারমিয়াবল মেমব্রেন এটা বিভিন্ন ধরনের, তার মানে পোর সাইজ যেটা ছিদ্র আর কি, এটা বিভিন্ন রকম হতে পারে। এখন প্রোটিনের ক্ষেত্রে দেখো, প্রোটিন স্টেইস ইন ওয়াটার, যখন প্রোটিন ওয়াটারে থাকতে পারে, সল্টে থাকতে পারে, আবার ওই একটা সলিউশনে প্রোটিন ফ্র্যাগমেন্ট হিসেবেও থাকতে পারে। and other molecules smaller than the pore size pass through। তাহলে যেটা বেশি ছোট সেটাই আসলে ওই সেমি পারমিয়াবল মেমব্রেনের মধ্য দিয়ে পাস হতে মানে পাস করবে। দেখো আমরা ছবিতে দেখব। এখন খেয়াল করো, ডায়ালাইসিসটা এখানে বোঝানো হয়েছে। এখন যদি একটা সল্টিং আউট স্টেপ হয়, সল্টিং আউট মানে কি প্রেসিপিটেশন পড়া, the solution will contain a high concentration of salt that can be disrupted through subsequent chromatographic steps। এখন খেয়াল করো, the salt can be removed by dialysis। তাহলে সল্ট তো অনেক বেশি থাকবে, তাহলে এই সল্টকে আমরা ডায়ালাইসিসের মাধ্যমে কিন্তু দেখো এখানে বাফার লার্জ ভলিউম ডায়ালাইসিস টিউবিং উইথ প্রোটিন এন্ড হাই সল্ট, সল্টটা ভেতরে রয়ে যাবে আর বাদ বাকি যে অংশ সেটাকে কিন্তু যদি আমরা করি, ডায়ালাইসিস করি, তাহলে দেখো ভেতরে সল্ট থেকে যাবে এবং বাইরে কিন্তু প্রোটিন বা যে সলিউশন সেটাকে বের করে নিয়ে আসা সম্ভব। খেয়াল করো, এই যে ডায়ালাইসিস টিউবিং হ্যাজ পোরস উইথ স্পেসিফিক মলিকুলার ওয়েট, এটা বলা হলো এটা আমাদের ডায়ালাইসিসের ধরন অনুযায়ী তার পোর সাইজটা ঠিক করা হবে। কাট অফ দ্যাট অ্যালাউস স্মলার মলিকুলস, এবং কোন ধরনের মলিকুলকে আমরা বের করে নিয়ে আসবো এবং কোনটা আমার ভেতরে থাকবে সেটা সেটা অনুযায়ী আসলে পোর সাইজটা ঠিক করা হবে। তাহলে আমি এর পরের ছবিতে একটু ক্লিয়ার হব আরো বেশি। দেখো, স্টার্ট অফ ডায়ালাইসিস, খেয়াল করো, আমি ধরলাম যে আমার এই লাল যে বৃত্তগুলো আছে এগুলো ধরো তোমার ইম্পর্টেন্ট প্রোটিন তোমার প্রয়োজন, আর ভেতরে এগুলো হচ্ছে সল্ট বা খেয়াল করো এগুলো হয়তো বা এগুলো আমার প্রয়োজন নেই। তাহলে আমি প্রসেসটা সেভাবে ঠিক করলাম। তো যখন ডায়ালাইসিস কমপ্লিট হয়ে যাবে তখন দেখো ভেতরে কিন্তু এই যে এই বড় সাইজের যে কণাগুলো সেগুলো থেকে যাবে এবং আমার বাকিগুলো কিন্তু বের হয়ে আসবে আমার যেটা প্রয়োজন। তাহলে ডায়ালাইসিস কি, এই যে সলিউশন আমার যা প্রয়োজন সেটা বের হয়ে গেল এবং বড় কণাগুলো আমি যেভাবে পোর্ট সাইজটা ঠিক করলাম সেটা ভেতরে রয়ে গেল। এটা হচ্ছে আমার আফটার যে ডায়ালাইসিস প্রসেস বা ইকুইলিব্রিয়াম মানে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এটা। তাহলে ডায়ালাইসিসের একটা উদাহরণ হতে পারে যে কিডনি ডায়ালাইসিস যে আমাদের ন্যাচারালি হয়, এটা আসলে এখান থেকে তোমরা বুঝতে পারো অনেকটা। তো কিডনি ডায়ালাইসিসের যে বিষয়গুলো সেটা আমাদের মূলত কিডনিতে সবসময় ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যেখানে আমাদের ব্লাড থেকে ক্ষতিকর যে পদার্থগুলো জমছে সেগুলো আসলে ডায়ালাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্লাড থেকে পৃথক হয়ে সেটা কিন্তু এক্সক্রিশনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এটাই একটা ডায়ালাইসিসের আসলে বাস্তবিক বড় উদাহরণ। তো আশা করি তোমরা আজকের এই টপিকগুলো বুঝতে পেরেছো যে প্রোটিন কেন সলিবল হচ্ছে, কোন প্রোটিন গুলো সলিবল হচ্ছে না, সল্টিং ইন সল্টিং আউটটা মূলত কি আর ডায়ালাইসিস কি।
তো তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।